পুণ্যভূমি ভারতবর্ষ। যুগে যুগে অবতীর্ণ হয়েছেন কত কত মহামানব। তাদেরই একজন হলেন ভারতবর্ষের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এবং পণ্ডিত বরাহমিহির, যিনি কিনা সম্রাট বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম রত্ন ছিলেন। তার গণনা ছিল অভ্রান্ত। তার লিখিত বইগুলি জ্যোতিষশাস্ত্রের অমূল্য সম্পদ। প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের সময়কালে বরাহমিহির ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের সবথেকে জনপ্রিয় জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতিষসহ গণিতশাস্ত্র, পূর্তবিদ্যা, আবহবিদ্যা এবং স্থাপত্যকলায় পারদর্শী ছিলেন বরাহমিহির। 505 খ্রিস্টাব্দে এই মহান জ্যোতির্বিজ্ঞানীর জন্ম হয় ভারতের তৎকালীন অবন্তী নগরে, যা বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনী। ভারতীয় পঞ্জিকার অন্যতম সংস্কারক ছিলেন বরাহমিহির। বরাহমিহিরের জন্মসাল নিয়ে যদিও মতভেদ রয়েছে গবেষকদের মধ্যে। বরাহমিহির ছিলেন শক জাতিভুক্ত। শকরা ছিল মূলত পূর্ব ইরান থেকে আগত একটি জনগোষ্ঠী। বরাহমিহির রচিত বৃহৎজাতক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন তার পিতার নাম ছিল আদিত্য দাস। পিতার কাছ থেকেই তিনি শিক্ষা লাভ করেন। বৈশাখ মাসকে প্রথম মাস হিসাবে গণনা করার প্রচলন করেছিলেন বরাহমিহির। পৃথিবীর আকার আকৃতি সম্পর্কে সঠিক ধারণা দিয়েছিলেন। বরাহমিহিরকে আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক বলা হয়েছে। তিনি সূর্যকেন্দ্রিক গণনা ব্যবস্থা চালু করেছিলেন। পশ্চিম দেশীয় জ্যোতির্বিজ্ঞানে বরাহমিহিরের যথেষ্ট জ্ঞান ছিল। বরাহমিহির 3টি বিষয়ে 3টি পুস্তক রচনা করেন। এই বইগুলি হল পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক। বৃহৎ সংহিতা একটি প্রসিদ্ধ জ্যোতিষ গ্রন্থ, যা পদ্য আকারে লেখা। এই বইতে সূর্যচন্দ্রের প্রভাব, আবহবিদ্যা, স্থাপত্য বিষয়ে জ্যোতিষের প্রয়োজনীয়তা উল্লেখ করেছিলেন বরাহমিহির। এছাড়াও আরও 5টি বই হল বরাহমিহিরের লেখা, যেগুলি লঘুজাতক, বিবাহপতল, মহাযাত্রা, স্বল্পযাত্রা, যোগযাত্রা ইত্যাদি। এরপর বরাহমিহিরের প্রবর্তিত সূর্যকেন্দ্রিক গণনার প্রসার ঘটেছে ভারতবর্ষে। বরাহমিহিরের এই সমস্ত লেখা থেকে তৎকালীন ভারতবর্ষের অনেক কথাই আমরা জানতে পারি। গণিতশাস্ত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি ত্রিকোণমিতির সূত্র আবিষ্কার করেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের ধারণা দেন তিনি। এছাড়াও পাস্কাল ত্রিভুজ আবিষ্কার করেছিলেন বরাহমিহির। বরাহমিহিরের কথন অনুযায়ী দুধ একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তার মতে, যদি সকালবেলা দুধ দেখতে পাওয়া যায় তাহলে তা শুভ। ফুটন্ত দুধ উতলে ওঠার দৃশ্য শুভ বলে মনে করা হয়। তা পারিবারিক ধনবৃদ্ধির ইঙ্গিত দেয়। কিন্তু কেউ ইচ্ছে করে দুধ উতলে দিলে তা অশুভ। শিশুদের দুগ্ধ পান করাবার পরপরই বাড়ি থেকে বেরোতে দিতে বরাহমিহির নিষেধ করেছেন। স্বপ্নে দুধ উতলানোর দর্শন করা বরাহমিহিরের মতে নিশ্চিত অশুভ। বরাহমিহির বিস্তারিত আলোচনা করেছিলেন ঝাঁটা নিয়ে। গৃহে ঝাঁটাকে লক্ষ্মীর স্বরূপা বলে মনে করেছেন তিনি। দীপাবলির সময় গৃহে ঝাঁটা নিয়ে আসা বরাহমিহিরের মতে শুভ। গৃহপ্রবেশের সময় নতুন ঝাঁটা কেনা আবশ্যক। ঝাঁটায় পা দেওয়া মোটেই উচিত কাজ নয়। হঠাৎ যদি কোনো শিশু বাড়িতে ঝাঁট দিতে শুরু করে তাহলে বুঝতে হবে গৃহে কোনো অতিথি আসবেন। সূর্যাস্তের পর ঘর ঝাঁট দেওয়া একান্ত অশুভ বলে বলেছেন বরাহমিহির। আয়না বা দর্পণ নিয়ে বরাহমিহিরের বক্তব্য পশ্চিম দেশীয় আয়না সংক্রান্ত সংস্কারের সঙ্গে মিলে যায়। বরাহমিহির আয়না ভাঙাকে অশুভ বলেছেন। কোনো মেয়ে কোণের সাজে আয়না দেখলে তাকে অশুভই বলেছেন বরাহমিহির। গৃহে ভাঙা আয়না রাখতে নিষেধ করেছেন তিনি। বেশ কিছু জীবজন্তু সম্পর্কেও আলোচনা করেছিলেন বরাহমিহির। তার মতে, যদি কাউকে দেখে কোনো বিড়াল পালিয়ে যায় তবে সেটা শুভ লক্ষণ। কিন্তু বাড়িতে যদি বিড়াল দুধ চুরি করে খায় তবে তা অশুভ। বিড়ালের ঝগড়া বা লড়াই বেশ অশুভ বলেই বলেছেন তিনি। কুকুরের কান্নাও সমান অশুভ। সাপ এবং বেজির লড়াই, এটিও বরাহমিহিরের মতে অশুভ ইঙ্গিত। কিন্তু যদি বেজি রাস্তা পার হয়ে যায় তাহলে তা বেশ শুভ বলেছেন বরাহমিহির। শঙ্খ লাগা সাপ দর্শন অশুভ এবং সাদা সাপ দেখতে পাওয়া তেমনই শুভ লক্ষণ। পাখি সম্পর্কেও সতর্কবার্তা দিয়েছেন বরাহমিহির। কোনো গাছে একা একটি টিয়া পাখি ডাকাডাকি করলে তা অশুভ ইঙ্গিতবাহী। ময়ূরের লড়াই দেখা শুভ ইঙ্গিত বলে বরাহমিহির উল্লেখ করেছেন। এই কিংবদন্তি বরাহমিহিরের একমাত্র পুত্র ছিল মিহির। পুত্র সন্তানের পরমায়ু গণনা করে জানতে পারলেন বরাহচার্য যে পুত্রের বয়স 1 বছর।
আয়ু তার 1 বছর অবধি থাকবে। একটি তাম্র পাত্রে শুইয়ে মিহিরকে ভাসিয়ে দিলেন সমুদ্রে। ভাসতে ভাসতে মিহির আশ্রয় পেল সিংহলে। বরাহ মিহিরের গণনা ভুল ছিল। পুত্র মিহির শতায়ু ছিল। বড় হয়ে জ্যোতির্বিদ্যা শিক্ষা করে অটনাচার্যের কন্যা খনার সঙ্গে বিবাহ হয় মিহিরের। তারপর দেশে ফিরে আসে মিহির, স্থান পায় উজ্জয়িনীর রাজসভায়। কিন্তু পুত্রবধূ খনার সঙ্গে বরাহ মিহিরের সম্পর্ক ভাগ্য গণনার সূত্র ধরেই খারাপ হয়ে যায়। খনা বরাহ মিহিরের থেকেও ক্ষমতাধর জ্যোতিষী ছিলেন। শ্বশুরকে নক্ষত্র গণনায় পরাজিতও করেন। বরাহ মিহির এরপর ছলে বলে কৌশলে খনার জিভ কেটে দেন। প্রাচীন মেহেরৌলির রায়পিথোরা কেল্লা অঞ্চলেই ছিল বরাহ মিহিরের প্রাচীন আশ্রম। রায়পিথোরা কেল্লা অঞ্চলে শনিদেব সহ 27টি ভিন্ন ভিন্ন গ্রহ নক্ষত্রের মন্দির বানিয়েছিলেন বরাহ মিহির। পরবর্তীকালে এই সমস্ত মন্দির ধ্বংস হয় দুর্বৃত্তদের দ্বারা। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বরাহ মিহির। আলোর প্রতিসরণ নিয়ে বিশদ আলোচনা করেন তিনি। মঙ্গল গ্রহে জল এবং লোহার অস্তিত্ব ছিল, সেই ধারণা প্রথম দিয়েছিলেন বরাহ মিহির। রাজা বিক্রমাদিত্যের পুত্র, যার আয়ুষ্কাল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন বরাহ মিহির। তিনি বলেছিলেন যে রাজা বিক্রমাদিত্যের পুত্রের আয়ু মাত্র 18 বছর। হুবহু মিলে যায় তার এই ভবিষ্যৎবাণী। 18 বছর বয়স সম্পন্ন হলে একটি বনো শুয়োরের আক্রমণে মারা যায় বিক্রমাদিত্যের পুত্র। বিভিন্ন গ্রহের আনুমানিক পরিধি পরিমাপ করেছিলেন বরাহ মিহির। পৃথিবী গোলাকার এবং সূর্যের আলোয় আলোকিত, এই নিয়েও স্পষ্ট ধারণা দিয়েছিলেন তিনি। এছাড়াও পাস্কাল ত্রিভুজের তত্ত্ব দিয়েছিলেন। প্রাচীন ভারতের এই মহান জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহির 587 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন সম্রাট বিক্রমাদিত্যের রাজসভার অন্যতম রত্ন, ভারতের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহ মিহিরের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।